জাপানি সৈন্যরা প্রতিবার দানবটিকে খাওয়ানোর আগে তার নেতাকে ঝাঁকাত। এই দানবটিকে পোষ মানানোর জন্য প্রতিদিন প্রচুর পরিমাণে জীবিত মানুষ খরচ করা হতো। দানবটি শুধু শক্তিশালী ও দ্রুতই ছিল না, এর ছিল অতি মানবিক নিরাময় ক্ষমতা। এটিকে যদি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যেত তবে তা নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হতো। অধ্যক্ষ কার্নেলকে নির্দেশ দেন যেন সে আরও বেশি সংখ্যক এমন দানব তৈরি করার জন্য জীবিত দেহ ব্যবহার করে গবেষণা চালিয়ে যায়। কিন্তু বর্তমানে তাদের সাফল্য কেবল এই একটি পরীক্ষামূলক বস্তুর মধ্যেই সীমাবদ্ধ। অন্যান্য পরীক্ষামূলক বস্তুগুলো হয় মারা গেছে, না হয় অর্ধ মানব অর্ধ প্রেতাত্মার মতো বিকৃত রূপে পরিণত হয়েছে। অধ্যক্ষ পরীক্ষাগুলোর সফলতা বা ব্যর্থতা নিয়ে মাথা ঘামাননি। তার মতে কোরিয়ার মাটিতে পরীক্ষা চালানোর জন্য মানুষের দেহের কোনো অভাব নেই। তিনি অন্য দেশগুলোর সামরিক শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য একটি দানব বাহিনী তৈরি করার স্বপ্নে বিভোর ছিলেন। তাদের এই সমস্ত কথোপকথন নিচের দানবটি পরিষ্কার শুনতে পাচ্ছিল। দানবটি যত বেশি জীবিত মানুষ খেয়েছে তত বেশি শক্তিশালী হয়েছে, এমনকি তার তীক্ষ্ণ শ্রবণ শক্তিও তৈরি হয়েছে। দানবটি সুর বের করে তাদের হত্যা করতে চাইলেও মাটির নিচের কারাগারটি ছিল অনেক উঁচু। লিফটের গেট খোলার সুইচ দেখে দানবটি যেন বাইরে যাওয়ার একটা উপায় খুঁজে পেয়েছিল। জাপানি সৈন্যরা লিফটে করে ওপরে ফিরতে প্রস্তুত হল। লিফটে ঢোকার সঙ্গে সঙ্গেই তারা শক্তিশালী নিঃশ্বাসের আওয়াজ অনুভব করল। দানবটি জাপানি সৈন্যদের দেখেই যেন চির শত্রুকে দেখতে পেল। সঙ্গে সঙ্গে সে পুরো মাটির নিচের কারাগারে থাকা জাপানি সৈন্যদের ওপর গণহত্যা শুরু করল। দানবটি তার সুর দিয়ে জাপানি সৈন্যদের একের পর এক গেথে চিনির ক্যান্ডি বানিয়ে ফেলল। এই দৃশ্যটা দেখতে খুব তৃপ্তি বা সন্তুষ্টিদায়ক লাগছিল। দানবটি এই তলার কাজ শেষ করে পরের তলায়ও হত্যাকাণ্ড চালাতে থাকল। দুইজন জাপানি সৈন্য ওপরে আসা লিফটটির দিকে তাকিয়ে কাঁপতে থাকল। লিফটের ভেতরে থাকা ক্ষতবিক্ষত মাংসের টুকরোগুলো ভয়াবহ। একটি লম্বা সুর ধীরে ধীরে দুজন সৈনিকের দিকে এগিয়ে এলো। একটি সৈন্যের মুখে আলতো করে ছুঁয়েই সেটি অন্য সৈনিকের দিকে চলে গেল। দানবটি যেন চির শত্রুকে দেখতে পেয়েছিল। ঠিক সেই মুহূর্তে জাপানি সৈন্যদের শোষণকারী দানবটির সাথে নায়ক জ্যাং ডে সাং যে লোকজনকে বাঁচাতে এসেছিল দেখা হলো। এই সময়ের মধ্যে দানবটি হত্যার নেশায় উন্মত্ত হয়ে উঠেছিল। তার বিশাল শক্তিশালী সুরগুলো স্তম্ভের সাথে পেঁচিয়ে স্তম্ভের মধ্যে গর্ত তৈরি করে দিচ্ছিল। এই প্রথম এমন একটি প্রাণী দেখে জ্যাং ডে সাং দুপা পিছিয়ে গেল। দানবটি সুর ছড়িয়ে তার দিকে গর্জন করতে লাগল। সুরের প্রতিটি আঘাতই ছিল অত্যন্ত ক্ষতিকারক। সুরের আঘাতে জ্যাং ডে সাংয়ের কাঁধে আঘাত লাগল। সে ভাবল হয়তো এর ফলেও সে ভাইরাসে আক্রান্ত হয়ে পরিবর্তিত হতে পারে। এইবারের দানবটির সাথেই লোকজনকে বাঁচাতে আসা নায়ক জ্যাং ডে সাংয়ের দেখা হলো। দানবটি যখন আবার আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই একটি ছোড়া এসে দানবটির উরুতে আঘাত হানল। এরপর নায়িকা চে ইয়ক বন্দুক দিয়ে দানবটিকে গুলি করলেন, কিন্তু চোখের পলকে গুলিগুলো দানবটির শরীর থেকে বাইরে বেরিয়ে এলো। পরিস্থিতি বেগতিক দেখে জ্যাং ডে সাং দ্রুত চে ইয়ককে নিয়ে দৌড়ে বেরিয়ে গেলেন। দানবটিও তাদের পিছু নিল। পিছনে থাকা জ্যাং ডে সাং একটি ট্যাঙ্কার ক্যানিস্টার ভেঙে দিলেন। বিপুল পরিমাণ গ্যাস দানবটিকে মুহূর্তের মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন করে দিল। কিন্তু সামনে এগিয়ে থাকা চে ইয়ক জাপানি সৈন্যরা ধরে ফেলল। কর্নেলের আরও ভয়ঙ্কর ও অমানবিক একটি পরিকল্পনা ছিল। সে চে ইয়ককে তার মায়ের সাথে দেখাতে চাইল যে ইতিমধ্যে দানবে রূপান্তরিত। Subscribe.